সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফএসি নিবেদিত এই সময়ে। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আজ আমরা আলোচনা করব সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তের আলোচনা এবং বিষয় যেটা, যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন। আগামীকাল ইনশাআল্লাহ তিনি দেশে এসে পৌঁছবেন সকালে, এবং ইতিমধ্যে আমরা যখন এই অনুষ্ঠানে আলোচনা করছি তখন উনি হিথ্রো বিমানবন্দরে সপরিবারে এসে উপস্থিত হয়েছেন। ওনার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান তার সাথে রয়েছেন, এবং বিপুল সংখ্যক সফরসঙ্গী লন্ডন থেকে বাংলাদেশে প্রায় 50 জনের মতো বাংলাদেশি, প্রবাসী বাংলাদেশি তার একই বিমানে, বাংলাদেশ বিমানের একটি কমার্শিয়াল ফ্লাইটে দেশে আসছেন। এই তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সারা দেশে একটা সাজ রব, বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা প্রবল উদ্বেলিত, আনন্দিত। এই নিয়ে আমরা আলোচনা করব এবং নির্বাচন নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং ময়মনসিংহের একটি আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালে প্রিন্স ভাই, আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আরও উপস্থিত রয়েছেন কামাল উদ্দিন সবুজ, তিনি দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি। সবুজ ভাই, আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। শুরুতেই প্রিন্স ভাইয়ের কাছে আমি যেতে চাই। যেমনটি আমরা শুরুতে আমি বললাম যে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন অবশেষে দেশে ফিরছেন, আপনার অনুভূতি কি? ধন্যবাদ আজকে জাহিদ ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে আমার পাশে সবুজ ভাই আছেন, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। অনুভূতি, এটা তো অনুভূতিটা একটা আবেগঘন অনুভূতি। দীর্ঘ 17 বছর আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে তিনি দেশের বাইরে নির্বাসনে থাকতে বাধ্য হয়েছিলেন। তার উপর যে জুলুম অত্যাচার হয়েছে এবং যে নির্যাতন হয়েছে, এটা কথায় প্রকাশ করার মতো নয়। দীর্ঘ 17 বছর তিনি তার দেশের প্রিয় মাটিকে ছেড়ে, তার মাকে ছেড়ে, পরিবারকে ছেড়ে আপনার লন্ডনে অবস্থান করা। এই অবস্থায় তার ছোট ভাইকে তিনি হারিয়েছেন, তার জানাজাটাও তিনি পড়তে পারেন নাই। তো এরকম যে একটা পরিস্থিতির মধ্যে তারপরে এই আওয়ামী দুঃশাসনের অবসান হয়েছে, এরপরে ওনার এই বাংলাদেশে প্রত্যাবর্তন, এটা একজন জুলুমবাজ সরকারের পতনের পর মজলুম একজন নেতার রাজস্বিক প্রত্যাবর্তন হচ্ছে আর কি। এবং এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আগামীকাল ঢাকা একটি নতুন ঢাকাকে আমরা দেখব, এবং সেখানে জনতার যে মহামিলন ঘটবে, যে প্রাণের উচ্ছ্বাস ঘটবে, সেটা অতীতে কখনো আমরা দেখিনি। আজকে দুপুরের পর থেকে এই জনতার যে ঢল, আমি গিয়েছিলাম 300 ফিটে, সেখানে দেখেছি সাধারণ মানুষ, যেমন আমার এলাকা থেকেই অর্গানাইজ ওয়েতে যারা আসছেন, এরা তো ভোরবেলা এসে পৌঁছবেন হয়তো, কিন্তু আমার ওখানেই দেখা হলো যে 3 জন শিক্ষক আমার এলাকার। আমি দেখে অবাক হয়ে গেলাম, বললাম কি আপনারা কবে এখানে? না, আমরা এসেছি তারেক রহমান সাহেবকে স্বাগত জানানোর জন্য। আসলেই আসছি, আমরা গতকালকে এসেছি, আজকে থাকবো, আগামীকালকে চলে যাবো। এই যে সাধারণ মানুষের উপস্থিতি স্বতঃস্ফূর্তভাবে, আমি তো মনে করছি যে আমরা যে পরিমাণ মানুষ অর্গানাইজ করে নিয়ে আসবো, তার থেকে সমপরিমাণ মানুষ আপনার স্বতঃস্ফূর্তভাবে আসছেন। এবং এই যে জনগণের যে ভালোবাসা তার প্রতি, এই ভালোবাসা কিন্তু এই ফ্যাসিবাদের দেয়ালকে যেরকম ফেলে দিয়েছে, এই ভালোবাসা কিন্তু তারেক রহমানকে বাংলাদেশে নিয়ে আসছে। এবং তারেক রহমান বাংলাদেশে নামছেন পরিবর্তনের একটা বার্তা নিয়ে, যে পরিবর্তন জনগণ চায়। তিনি 17 বছর দেশের বাইরে ছিলেন। প্রিন্স ভাই, আমি আপনার কাছে পরিবর্তনের পার্টটা নিয়ে পড়ে আসি। আমি সবুজ ভাইয়ের কাছ থেকে একটু প্রারম্ভিক আলোচনা শুনতে চাই। জনাব তারেক রহমান 17 বছর পর দেশে ফিরছেন, আপনার মূল্যায়নটা কি? ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর যিনি বাধ্যতামূলকভাবে বিদেশে নির্বাসনে ছিলেন, তাকে জোর করে
যেতে বাধ্য করা হয়েছিল আমরা জানি। তো উনি ফিরে আসছেন 17 বছর পরে নিজ মাতৃভূমিতে। এটা বাংলাদেশের মানুষের জন্য এবং এদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য এটা অত্যন্ত একটা মানে আবেগেরও বিষয়, এবং রাজনৈতিকভাবে চিন্তা করলে সেখানে অনেক আশা প্রত্যাশার ব্যাপারও আছে এখানে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখেন, আগামীকাল যেই তারেক রহমান সাহেবকে স্বাগত জানানোর জন্য যিনি আমার সহালোচক প্রিন্স বলেছেন, সেটা হচ্ছে যে এখানে শুধু আমার যেটা ধারণা, এখানে শুধু সাধারণ বিএনপির দলীয় নেতাকর্মীরাই সমবেত হচ্ছেন না স্বাগত। এখানে বাংলাদেশের আপামর জনসাধারণও অনেকে এখানে আসবেন, এই স্রোতের সঙ্গে মিশে যাবেন বলে আমার ধারণা। এবং এর মধ্যে দিয়ে এটাই প্রমাণিত হয় যে বাংলাদেশের এখন যে নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে, গত 24-এর 5ই আগস্টের যে ফেসিবাদের পতন হয়েছে, এর পরবর্তী যে গত 15 মাস আমরা দেখলাম, এই যে নতুন একটা অধ্যায়, তারেক রহমানের এই ফেরা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের এক ফেরা বলে আমি মনে করি। তো কাজেই উনি যে আসছেন, দেখেন উনি যখন যাচ্ছিলেন, আমার মনে আছে, এখন আপনাদেরও নিশ্চয়ই মনে আছে, পিজি হসপিটালে উনি খুবই অসুস্থ অবস্থায় ছিলেন, এবং সেখানে ওনাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় তখন সুস্থ মানুষ নিয়ে যাওয়া হয়েছিল, এবং ওনাকে যখন বন্দি দশা থেকে মুক্ত করা হয়ে পিজি হসপিটালে, তখন উনি হুইল চেয়ারে করে আসছিলেন, সম্পূর্ণ একটা অসুস্থ হয়ে গেছিলেন। তো কাজেই ওনার উপর যে নির্যাতনের যে কাহিনী পরবর্তী পর্যায়ে বের আমরা জানি, সেই আলোচনা যাব না। এবং সেখানে ওনার মা স্ট্রেচারে ছিলেন, হ্যাঁ, এবং ওনার মা এবং বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া, উনি ওখানে গিয়েছিলেন দেখতে, এবং সেখানে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। আজকে উনি যখন আবার ফিরে আসছেন, খুবই একটা ওনার নিজের জন্য একটা মানসিকভাবে একটা খুবই মানে বেদনার কারণ। এটা বেদনা বললে ঠিক, দেখেন ওনার আম্মা কিন্তু, যেটা বেগম খালেদা জিয়া এখন এক সংকটাপন্ন অবস্থায়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তো কাজেই এটা সারা বাংলাদেশের মানুষ এইভাবেই ভাবে, যেহেতু উনি ওনার সন্তান বেঙ্গলের, কাজে সন্তান আর মায়ের ব্যাপারটা তো সম্পূর্ণ ভিন্ন। এর বাইরেও বাংলাদেশের মানুষ, বেগম খালেদা জিয়া যে বিএনপির নেত্রী না শুধু, উনি যে বাংলাদেশের মানুষের নেত্রী হয়ে উঠেছেন, এবং তারেক রহমানকেও বাংলাদেশের মানুষ এভাবে ভাবতে চাচ্ছেন এবং চান। এবং উনার গত 17 বছরে উনি কিন্তু তারেক রহমান হয়ে উঠেছেন। উনি হয়তো রাজনীতিতে যাওয়ার আগেই উনি রাজনীতি শুরু করেছেন। উনি তো না, আমি বলছি 2001 সালের নির্বাচনের আগেই, আমি যেটা বলছি যে উনি যখন দেশ থেকে বাধ্য হয়েছেন, এর আগে থেকে উনি রাজনীতিতে এসেছেন, কিন্তু ওই রাজনৈতিক সময়কালটা খুব অল্প সময়ের জন্য ছিল। ওইটার মধ্যে উনি অনেক কিছুর মধ্যে উনি আপনার দলে, তখন ওনার মা, ওনার আম্মা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই হুইলটা ওনার হাতে ছিল। কিন্তু আমি বলছি উনি যখন লন্ডনে চলে গেছেন, পরবর্তীতে উনি পুরা খালেদা যখন জেলে গিয়েছেন, এই 17 বছরে কিন্তু উনি তারেক রহমান হয়ে উঠেছেন বলে আমার ধারণা। শুরু করলেও এই পরিণত একজন রাজনীতিবিদ হিসেবে উনি নিজেকে আমি বলবো যে প্রস্তুত করতে পেরেছেন বলে আমি মনে করি। প্রিন্স ভাইয়ের কাছে একটু জানতে চাই যে জনাব তারেক রহমান 17 বছর পর দেশে আসলেও উনি তো প্রতিনিয়তই দলীয় নেতাকর্মীদের সাথে সংযুক্ত ছিলেন। ইভেন শেখ হাসিনার সরকারের শাসনামলেও, স্বৈরাচারের শাসনামলেও ওনার দলীয় নেতাকর্মীদের সাথে এক ধরনের যোগাযোগ ছিল। আর গত 15 মাসে তো উনি খুবই সক্রিয়ভাবে প্রায় প্রতিদিনই দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলেছেন, যোগাযোগ রেখেছেন। এমনকি নির্বাচনে যাওয়ার পর উনি প্রথম কিছুদিন খুবই অসুস্থ ছিলেন, আস্তে আস্তে দীর্ঘ চিকিৎসার পর যখন সুস্থ হয়ে উঠলেন, তারপরেও উনি অনেকগুলো মিটিং করেছেন। একটা পর্যায়ে এসে দেখা গেছে সরকার তার কথাগুলা, হাসিনার সরকার, সেগুলোকেও এম্বার্গো দিয়ে যে কোনো টেলিভিশনে, রেডিওতে প্রচার করা যাবে না, পত্রিকায় প্রচার করা যাবে না, তার বক্তৃতা এম্বার্গো দিয়ে তাকে একটা কনফাইনমেন্টের মধ্যে বিদেশে থাকার পরও একটা পর্যায়ে নিয়ে আসছিল। তো উনি তো সংযুক্ত ছিলেন, তো এখন উনি ফিজিক্যালি আসছেন, এই দুইটার মধ্যে তফাৎ কি? আপনাদেরও তো, আপনি বলছেন যে উনি আমাদের নেতাকর্মীদের সাথে সংযুক্ত ছিলেন, শুধু তাই নয়, উনি সাধারণ মানুষের সাথে কানেক্ট ছিলেন। আমরা যখন তার সাথে বিভিন্ন সময় কথা বলতাম স্কাইপিতে, তখন তিনি এমন কিছু কথা বলতেন যে এগুলো একদম সাধারণ মানুষের মনের কথা, পাওয়া মনের কাছের কথা। আপনি জানেন কিনা জানি না যে উনি
এই বিগত 1 বছরে তো আমরা বা আপনারা দেখেছি যে ওনার বক্তব্যগুলো রেডিও টিভি প্রচার মাধ্যমে আসছে, কিন্তু তার আগেও তিনি আমাদের সাথে প্রতিনিয়ত কানেক্ট থাকতেন, বিশেষ করে যারা নির্যাতিত পরিবার, এই যে নিহত, গুম খুনের শিকার, তারপরে যারা জেলখানায় গিয়েছে, প্রত্যেকের বাড়িতে ফোন করে তিনি খবর নিয়েছেন। এইরকম নেতা সম্ভব এটা বলেন? উনি 7 সমুদ্র 13 নদীর পাড়ে বসে, যেমন ধরেন বিগত আমলে আমরা যখন জেলে ছিলাম, আমার ছেলেকে ফোন করে খবর নিয়েছে, আমার কি খবর, আমার স্ত্রী অসুস্থ, তার কি খবর, তার কোনো সমস্যা হচ্ছে কিনা, আমার ছেলে একা বাংলাদেশে, সে বাইরে থাকতো, বাংলাদেশে এসে সে আটকে গেছে, আমি জেলে, আমার স্ত্রী ক্যান্সার চিকিৎসায় করছে দেশের বাইরে, সব জায়গায় দৌড়াদৌড়ি, সেই ছেলেরও খবর নিচ্ছে। শুধু এটা আমার বেলায় না, যারা গুম খুনের শিকার হয়েছেন প্রত্যেকের পরিবারের খুঁটিনাটি বিষয়, কার ছেলে পরীক্ষা দিচ্ছে, কার ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, কার কি সমস্যা, সবগুলোতে উনি খবর নিয়ে কিন্তু দিচ্ছে। এই যে সাধারণ মানুষের সাথে তার যোগাযোগ, সাধারণ উনি মানুষ ওয়াকিবহাল ছিলেন দেশের রাজনীতি, রাজনৈতিক কর্মীদের ব্যাপারে যোগাযোগ। যেমন একদিন আমাকে ফোন করেছেন, আমি আমার গ্রামের একটা বাজারে তখন বসা ছিলাম সন্ধ্যার পরে, তো ফোন করেছিলাম যে কোথায়, আমি বললাম যে আমি ভাই চায়ের দোকানে বসে আমি চা খাচ্ছি, আমাদের অনেক লোক নাকি সামনে আমাকে জিজ্ঞেস করছেন, আমি সাধারণ মানুষ, দেন তো একজনের সাথে কথা বলি। তিনি সেই চাচার সাথে কথা বলে তার যে কৃষির কি পরিস্থিতি, সেখানে ধান কিভাবে উৎপাদন হচ্ছে, কত টাকা দিয়ে বিক্রি করছে, বা তার পরিবারের আয় ইনকাম কি, এগুলো তিনি জিজ্ঞেস করছেন। এই যে সাধারণ মানুষের বিষয়গুলো জানার যে একটা আকুতি, এখান থেকে কিন্তু তারেক রহমানকে কেউ বিচ্ছিন্ন রাখতে পারেনি। এই জন্য তাকে বলা হয় ইতিহাসের বরপুত্র। এবং ইতিহাসের এই যে কালকে যে আগমন, এটা একটা ইতিহাসের বরপুত্রের আগমন ঘটছে। এবং সেখানে মানে যে তার যে আগমন, যে বললাম মজলুম নেতার আগমন, এর পেছনে কিন্তু একটা ইতিহাস লুকিয়ে আছে, একটা কান্না, একটা কষ্ট, একটা দীর্ঘশ্বাস, এবং মানুষের যে ত্যাগ এবং মরণপণ যে সংগ্রাম, এই সংগ্রামের ইতিহাস কিন্তু এখানে লুকিয়ে আছে। তো সেই কারণেই আমি বলবো যে ইতিহাসের একটা বরপুত্রের সেখানে আগমন ঘটছে। জনগণের ভালোবাসায় তিনি আজকে কিন্তু তারেক রহমান হয়েছেন, এবং সেখানে মানুষ কিন্তু তাকে যেভাবে প্রাণের উচ্ছ্বাস দিচ্ছে, আমরা যেখানে যাই তারেক রহমান কবে আসবে, একটা কৃষক, একটা শ্রমিক, একটা বাস ড্রাইভার, 15 মাস থেকে খুব বেশি উচ্চারিত হয়েছে, বারবারই উচ্চারিত হয়েছে। কারণ তো এই 15 মাসে তো জনগণ তাকে সরাসরি জানতে পেরেছে। আগে তো এমবার্গোর কারণে জানতে পারেনি, আওয়ামী লীগের এমবার্গোর কারণে। কিন্তু আওয়ামী লীগের সেই এমবার্গো তারেক রহমানকে কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন রাখতে পারেনি। তারেক রহমান বাংলাদেশের মানে রাজনীতির একটা অবিচ্ছেদ্য অংশ। তার বাবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, জনগণের নির্বাচিত রাষ্ট্রপতি, যিনি রাষ্ট্রপতি হয়ে বঙ্গভবনের 4 দেয়ালের ভিতরে আটকে রাখেন নাই নিজেকে, হাতে কোদাল নিয়ে খাল কেটে সেই খালে বৃষ্টির মৌসুমে পানি ধরে রেখে সেই পানি দিয়ে সেচ করে দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে 3 বছরের মাথায় খাদ্যের স্বয়ংসম্পন্ন করেছেন। তার মা বেগম খালেদা জিয়া, আপনাদের তো তার সাথে কাজ করার সুযোগ হয়েছে। তিনি কিভাবে নারী শিক্ষার কথা চিন্তা করলেন, তিনি কিভাবে সকলের জন্য ডাল ভাত কর্মসূচি, এই যে ইমার্জিং টাইগার বাংলাদেশে, মানে স্বৈরাচারী এরশাদ যে বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গিয়েছিল, সেই ধ্বংসস্তূপের উপরে তার বেগম খালেদা জিয়া, তার মা, তিনি তো গণতন্ত্রের পতাকা উড্ডীন করেছেন, সেখানে বাংলাদেশকে ইমার্জিং টাইগারে নিয়ে গেছেন। তাদেরই তো ছেলে তারেক রহমান। তো তিনি তো প্রতিনিয়ত জনগণের প্রতি তার যে ভালোবাসা, আমরা কিন্তু আগামীকাল যে তারেক রহমানকে দেখব, একদম ভিন্ন তারেক রহমান। গত 1 বছরে তিনি কিন্তু সেটা প্রমাণ রেখেছেন, এবং তার শব্দচয়ন, বক্তৃতার বিষয়, কথাবার্তা বলা, তার যে মানে পরিমিতি বোধ, এবং তিনি তার মায়ের কাছ থেকে এটা পেয়েছেন, তার বাবার কাছ থেকে পেয়েছেন। জনগণ যে তার উপর আজকে আস্থা রাখছে, তারেক রহমান কবে আসবেন, তার মানে দেশ যে আজকে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে যাচ্ছিল, জনগণ কিন্তু তার উপরে আস্থা রাখতে চায় দেশকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার জন্য। এই যে ধরেন মবতন্ত্র কায়েম হয়েছে, কিংবা উগ্রবাদের একটা উত্থান আমরা দেখতে পাচ্ছি, তো সেখান থেকে জাতি পরিত্রাণ চায় তারেক রহমানের মাধ্যমে। এই যেটা বলছিলাম যে তিনি আপনার একটা পরিবর্তনের বার্তা নিয়ে কিন্তু হাজির হচ্ছেন। এই পরিবর্তন রাজনীতির পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন, এবং একই সাথে জনগণের ভাগ্যের পরিবর্তন। এই 3 পরিবর্তনকে তিনি কিন্তু সামনে নিয়ে কিন্তু আজকে আমাদের বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন। তারই আগমন এটাই প্রমাণ করে যে জুলুম কখনো কিন্তু চিরস্থায়ী হয় না, এবং মজলুমের বিজয় কিন্তু অনিবার্য। তার কালকে আগমনের মধ্য দিয়ে কিন্তু সেটা আবার প্রমাণ হচ্ছে। তো সেই কারণে বলবো যে জনগণের আস্থা ভালোবাসায় সিক্ত হয়ে তিনি যে একটা বিশাল দায়িত্ব নিতে যাচ্ছেন,
এই দেশ এবং জাতির, যেটা আমরা মনে করি যে তিনি বারবার বলেন যে একটা বৈষম্যবিহীন একটা সাম্যের বাংলাদেশ, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার তিনি বাস্তব রূপ দিতে চান এবং সেটার জন্য তিনি মানে পরিশ্রম করতে বলেন। এবং তিনি আজকে দেখেন, তিনি, আমি যে কথা বলছিলাম যে এই যে উনি চিন্তা করছেন যে এই যে আমাদের বড় লোকদের অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আছে বা বড় বড় ব্যবসা আছে, সেখান থেকে সেগুলো থাকবে, কিন্তু উনি মনে করছেন যে একেবারে গ্রামের তৃণমূলের যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীকে যদি আমি না হাসাতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশ হাসবে না। তিনি সে হাসানোর জন্য যে কর্মসূচিগুলো নিয়েছেন, যুগান্তকারী কর্মসূচি, এটা তো অতীতে কখনো বাংলাদেশ দেখেন নাই। সেগুলো যদি বাস্তবায়ন ঘটাতে পারেন তিনি, অবশ্যই বাংলাদেশ একটি স্বনির্ভর, আত্মমর্যাদাশীল, শক্তিশালী এবং একটি মানে সাম্যের বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে। জনাব কামাল উদ্দিন সবুজ, অনেকগুলো বিষয় আসছে যেটা জনাব ইমরান সালে প্রিন্স বলছিলেন যে তারেক রহমানকে নিয়ে জনগণের প্রত্যাশা কি, দলীয় নেতাকর্মীদের, দেশের সাধারণ মানুষের, সারা দেশবাসীর প্রত্যাশা কি। আরেকটি বিষয় উনি বলেছেন যে জুলুম কখনো চিরস্থায়ী হয় না। না, এটা তো ঠিকই বলেছেন, জুলুম তো, কারণ তারেক রহমান যে ১৭ বছর বিদেশে ছিলেন মানে বাধ্যতামূলকভাবে, তা আবার জনগণেরই তো বিজয় হলো এবং ওনারও তো বিজয় হলো। তো কাজেই জুলুম, এবং যিনি এই জুলুম অত্যাচার বাংলাদেশের মানুষের উপর চালিয়েছে, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো সহ যারা, উনি কিন্তু দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। কিন্তু তো শেখ হাসিনার কথা বলছি আমি। তো কাজেই এইটাতে ইতিহাস তো আসলে ওই যে মানুষ তো, আমাদের তো একটা কথা আছে না, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। তো বারবারই আমরা সেই কথাই বলি। আজকে তারেক রহমান সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা, যিনি এটা প্রিন্স সাহেব অনেক বক্তব্য দিয়েছেন, তো প্রত্যাশাটা হচ্ছে কি, আমার কথাটা হচ্ছে যে তারেক রহমান সাহেবের যে বিএনপি যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যিনি ১৯ দফার উপর এই দলটাকে প্রতিষ্ঠিত করেছেন, সেই ১৯ দফার প্রাসঙ্গিকতা এখনও আছে এবং সেটাকে পরবর্তীতে আমরা ৩১ দফাও দেখেছি। এটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই। এখন কথাগুলি হচ্ছে যে বাংলাদেশের ১৭ বছর আগের বাংলাদেশ যদিও ধরি, এখনকার বাংলাদেশের একটা বড় ধরনের একটা পরিবর্তন। এখানে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে। এখানে ৬ কোটি মতো নতুন নিউ জেনারেশন ভোটার হয়েছে এবং এই আশা আকাঙ্ক্ষাগুলির সঙ্গে এবং এছাড়াও অন্য পপুলেশন যারা আছে তাদের সব মিলিয়ে বাংলাদেশ তো সবাই মিলিত একটা বাংলাদেশ। তো সেখানে সব মানুষ যে বিএনপি করে তা না, বিএনপি করার কথাও না এবং করার দরকারও না। এটা তারেক রহমান সাহেবও বলেছেন, এটাই স্বাভাবিক। কিন্তু কথাটা হচ্ছে উনি যখন আগামী দিনে দেশের নেতৃত্ব দিবেন, মানে সরকার পরিচালনা করবেন, তখন তো উনি সবাই তারেক রহমান হবেন এবং মানুষ সেটাই চায়। এবং সেজন্য মানুষের পালসটা কি কোন কোন জায়গা, এখন এই যে পরিবর্তিত একটা বাংলাদেশ, এই ১৫ বছরের, এটা কি আপনি কি মনে করেন যে বিএনপি এই জনগণের এই পালসটাকে ধরতে পেরেছে? আপনার কি মনে হয় যে গত ১৫ মাসের মূল্যায়ন করলে কি মনে হয়? আমি মনে করব যে না, বিএনপির তো একটা রাজনীতি আছে এবং যারা রাজনীতি করেন তারেক রহমান সাহেবের নেতৃত্বে এখন যারা বিএনপির, নিশ্চয়ই তারা যারা রাজনীতি করেন তাদের নানা অ্যাসেসমেন্ট আছে, তাদের নানা ধরনের জরিপ আছে, তাদের মানে ইভ্যালুয়েশন আছে। একটা কথা কি, এটা একটা তারেক রহমান সাহেব বা বিএনপি কখনোই চাইবে না এমন কোনো কাজ করব যেটা করলে বাংলাদেশের জনগণের কাছ থেকে তারা দূরে সরে যাবেন। কারণ এই দলটা সবসময় তো জনগণের পাশে থাকার চেষ্টা করেছে। হ্যাঁ, অনেক আলোচনা করা যাবে, অনেক সমালোচনাও করা যায়। ওনারা যখন ক্ষমতা ছিলেন, ওনারা যে সব কিছু মানে একেবারে করেছেন সেটা না, বাট একেবারে খারাপ দেশ চালিয়েছেন সেটাও তো বলা যাবে না। কথাটা হচ্ছে যে আমি যে কথাটা মানে মানে আপনি যে প্রশ্নটা করেছেন, এখনকার যে বাস্তবতা, এটা ভিন্ন একটা বাস্তবতা। এর মধ্যে ১৫-১৬ বছর একটা ফেসিবাদের এই বাংলাদেশের কবলে, বাংলাদেশ একটা ফেসিবাদের কবলে পড়েছিল এবং এই ফেসিবাদের কবলে পড়ে এদেশের গণতন্ত্র নির্বাসিত হয়েছে, মুক্ত স্বাধীন গণমাধ্যম নির্বাচিত হয়েছে, আপনার অর্থনৈতিক আপনার মানে স্বনির্ভরতা চলে গেছে, সব লুটপাট। এখানে একটা বাংলাদেশ একটা মানে আনঅফিসিয়ালি পরাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল। কাজে এই ধরনের অবস্থা থেকে এটা একটা ধ্বংসস্তূপের কাছাকাছি চলে আসছিল। এই ধরনের অবস্থা থেকে আমাদেরকে এখন যদি আবার সেই ট্র্যাকে ফিরে যেতে হয়,
এই বিশ্ব বাস্তবতায় এবং এই আঞ্চলিক বাস্তবতায়। কাজেই তারেক রহমান সাহেবের সামনে অনেক চ্যালেঞ্জ, অনেক শুধু তারেক রহমান সাহেব না, বিএনপি সহ সবার কথা বলছি, যারা দেশ নিয়ে ভাবেন, যারা দেশ পরিচালনা করবেন, সবার। আমি মনে করব যে নিশ্চয় তারেক রহমান সাহেব, তার দল, শুধু উনি দলের শুধু আপনার ভারপ্রাপ্ত চেয়ারপারসন থাকবেন না, উনি বাংলাদেশের মানুষের নেতা হবেন। এবং সেভাবেই উনি বাংলাদেশের মানুষের পালস বুঝতে চেষ্টা করবেন, তার দল চেষ্টা করবেন, সেভাবেই উনি কর্মসূচি নেবেন এবং নিচ্ছেন। আমি আশা করি যাতে বাংলাদেশের মানুষের কাছ থেকে কখনো দূরে সরে না যায়, কারণ আমাদের পৃথিবীতে এরকম বহু ইতিহাস আছে। অনেক জনপ্রিয় নেতাও কিন্তু দেখা যাচ্ছে যে মানে 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 কালে মানে আস্তে আস্তে দেখা যায় যে একদম আনপপুলার হয়ে যায়। এবং নিশ্চয়ই উনি একজন দক্ষ রাজনীতিবিদ হিসেবে, একজন পরিণত রাজনীতিবিদ হিসেবে সেটা নিশ্চয়ই ওনার মাথায় আছে, এটা আমি বিশ্বাস করব। নাহলে উনি এই জায়গায় যেতে পারেন না। কাজেই উনি ওই জায়গায় চেষ্টা করবেন যাতে তার জনপ্রিয়তা বলেন, এটা কাজের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রাখতে হবে। তার রাজনৈতিক কর্মকাণ্ড, তার দেশের পক্ষে যে অবস্থান, বাংলাদেশের মানুষের পক্ষে যে অবস্থান, যেটা বলেন বিএনপির রাজনীতি, সেটাকেই থাকতে হবে। এবং সেটাকে কিভাবে উনি রিফ্রেম করবেন এই নতুন বাস্তবতায়, কিভাবে উনি বাংলাদেশের মানুষের যে কথা বলছেন, যিনি বলছিলেন যে একজন রিক্সা চালকের সঙ্গে ওনার যোগাযোগ ছিল, একজন শ্রমিকের সঙ্গেও যোগাযোগ ছিল, এই যে সকল মানুষের সমন্বয়ে, সকল শ্রেণী এবং পেশার মানুষের সমন্বয়ে যে এই বাংলাদেশ, সবারই কিন্তু প্রত্যাশা থাকে, কারণ সব জায়গায় ওই কাজটা করতে হবে। আরেকটা কথা হচ্ছে যে এটা করতে যে রাজনীতিবিদরা তো রাজনীতি করবেন, ঠিক আছে, আমার মনে হয় নিশ্চয়ই উনি ভাবছেন বা ভাববেন উনাকে ট্যালেন্ট হান্টও করতে হবে, আমার ধারণা আর কি, এই নতুন বাস্তবতা। এবং ট্যালেন্ট হান্ট করে, এবং উনি তো এটা বলেছেনও যে উনি সবাইকে নিয়ে সরকার পরিচালনা করবেন, উনি সবাইকে নিয়ে দেশ গড়বেন। উনি নিশ্চয়ই শুধুমাত্র ওনার দলের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না, কারণ এটার কিছু প্রমাণ আমরা দেখেছিও। কারণ এই যে এর মধ্যে যাদের ওনার যে মনোনয়ন হয়েছে, বিএনপি ছাড়াও অনেককে তো ওনারা করছেন, আপনার নমিনেশন দিয়েছেন, ওনারা অ্যাকোমোডেট করছেন, এটা ইটস এ ভেরি গুড সাইন। আমার কথা হচ্ছে যে আগামী দিনে যেই নেতৃত্ব ওনারা দেশ পরিচালনার ক্ষেত্রে দিবেন, সেখানে উনি অনেককে অ্যাকোমোডেট করবেন। কারণ একটা যত বেশি পলিসি অফ অ্যাকোমোডেশন থাকবে, ততই উনি আমার মনে সফল হবে। এবং আমি একটু সৈয়দ ইমরান সালেহ প্রিন্স আপনার কাছে যেতে চাচ্ছি যে তারেক রহমানের সামনে এই মুহূর্তে চ্যালেঞ্জগুলো কি? সবুজ ভাই যে কথাগুলো বললেন, চ্যালেঞ্জ তো সেখানেই আছে। উনি লাস্ট কথা দিয়ে বলছি, ওনাকে ট্যালেন্ট হান্ট করতে হবে। উনি অলরেডি কিন্তু গত 3 বছর ধরে ট্যালেন্ট হান্ট করছেন। বিএনপির রাজনীতির সাথে জড়িত না, যারা বাংলাদেশপন্থী, তাদেরকে তিনি দেশে বিদেশে যে যেখানে আছেন, যার খবর তিনি পাচ্ছেন, তার কাছে কিন্তু তিনি রিচ হচ্ছেন, তার কাছে পৌঁছার চেষ্টা করছেন। তাদেরকে দিয়ে গবেষণা করিয়ে তাদের মধ্য থেকে কর্মসূচিগুলো নিয়ে এসে দলের স্থায়ী কমিটি বা আমাদের সাথেও আলোচনা করে তিনি কিন্তু কর্মসূচিগুলো প্রণয়ন করছেন। তো এই যে তার যে ইতিবাচক যে পরিবর্তন, এই পরিবর্তনকে তো অবশ্যই আমাদের দেখতে হবে। ইতিহাসে অনেকের কিন্তু প্রত্যাবর্তন হয়েছে স্বদেশে। লেনিনের কথা যদি চিন্তা করি, কিংবা ইরানের শাহ যদি কথা চিন্তা করি, খোমেনির কথা যদি চিন্তা করি, নেলসন ম্যান্ডেলার কথা যদি চিন্তা করি, তারা তাদের অবস্থান থেকে কিন্তু মানে স্বমহিমায় মহিমান্বিত। তারেক রহমান কিন্তু তার স্বমহিমায় মহিমান্বিত। এমনকি শেখ মুজিবুর রহমানের কথা যদি চিন্তা করি, যে তার যে প্রত্যাবর্তনের পরে জনগণ তার উপর যে আস্থা রেখেছিল, সেই আস্থার প্রতিদান কিন্তু তিনি দিতে পারেননি। এবং বেশি দিন এটা ধরে রাখতেও পারেন না, একেবারে ফ্রম দ্য বিগিনিং, আপনার ধরেন এয়ারপোর্টে নামার পর থেকেই তিনি কিন্তু তার সে প্রতিদান দিতে পারেননি বলে কিন্তু তিনি তার নিজেকে যেরকম বিতর্কিত করেছেন, তার দলকে ভ্যানিশ করে দিয়ে গেছেন। তো তার মেয়ে তো আরও ভ্যানিশ করে দিয়ে গেছে। কিন্তু তারেক রহমান কিন্তু সেই চিন্তাগুলো মাথায় তার আছে। সেই জন্য তিনি একেবারে জনগণের হৃদয়ে, জনগণের পালস তিনি বোঝার চেষ্টা করছেন, জনগণ কি চায়। জনগণ এই ঘুণে ধরা রাজনীতির পরিবর্তন চায়। তিনি আমাদেরকে বলছেন, আমরা কি এই যদি আপনাদের সাম্প্রতিক কর্মকাণ্ড ধরি, তাইলে কি আপনারা অতীতমুখী যে রাজনীতি, এটা থেকে কি আসলে আমরা বেরিয়ে আসতে পেরেছি? আপনি আরেকটা কথা বলছেন, আপনারা তো এখনো 71-এ কে কি ভূমিকা পালন করছিল এই নিয়ে বিতর্কে একটা বড় সময় পার করছে। আমি আসছি অতীত নিয়ে অনেকটা বড় সময় বড় রাজনৈতিক দলগুলো পার করছে। আমি আসছি যে ধরেন যেখানে আপনার এই যে বলছেন যে অতীত নিয়ে, আমরা অতীতের রাজনীতি ফিরে যেতে চাই না, কিন্তু ইট মারলে পাটকেল আসবে, এটা আসবেই। আপনার 71 তো আমাদের ভিত্তি,
সেই ভিত্তিকে আপনি অস্বীকার করতে পারেন না। না, কেউ ভিত্তিকে যখন অস্বীকার করার তো প্রশ্নই আসে কেউ না। যদি 24কে দিয়ে 71কে ঢেকে দিতে চায় সেটা তো তাহলে প্রশ্নই আসে না, সেটা তো সেই প্রশ্নই, জিনিসটা 71 অবশ্যই অবস্থান। প্রতিবাদ করব। জি। প্রতিবাদ করা মানেই যে আমরা সেই অতীতাশ্রয়ী রাজনীতি তা নয়। আমরা 71-এ যে আমাদের কষ্ট, আমাদের যে ভূমিকা, আপনি একটা এত বড় ভুল করবেন, আপনি একটিবার আপনি এত সুযোগ পাবেন, শেখ মুজিবুর রহমান আপনাকে সুযোগ দিয়েছে, জিয়াউর রহমান সুযোগ দিয়েছে, সে বা বেগম খালেদা জিয়াও সেই সুযোগ দিয়েছে। সেই সুযোগের সদ্ব্যবহার না করে আপনি যদি সেই বলেন যে 54 বছর আমরা যে মানে অপেক্ষা করেছি সেটার প্রতিশোধ আমরা এখন নেব, বা বলছেন যে আল্লাহ আমাকে আবার যেন সূর্যকে থামিয়ে দেবে, কিংবা 71-এ আমি যা করেছি সেটা সঠিক ছিল, এই কথা যখন আসে, এটা কে বলেছে? এটা তো বলা অবশ্যই সাহস এসছে। বাংলাদেশে কাউকে আসছে, এসেছে বলেই তো হচ্ছে এখন এই কথাগুলো আসছে। আমরা সেই না, ভিত্তিতে আমি যেটা বলছিলাম যে আমরা সবুজ ভাইয়ের একটা কথা ধরে যেটা বলতে চাই আবারও, যে বাংলাদেশে যে এই আগেরটা যদি আমি নাও বলি, এই গত 17 বছরে বাংলাদেশের যারা নতুন প্রজন্ম এসছে তাদের মনোজগতের মধ্যে যে পরিবর্তন আসছে, তারা 71-কে আপহোল্ড করে আবার 24-কে আপহোল্ড করে। পক্ষে কে বিপক্ষে আমরা সেই বিভাজনে যেতে চাই না। আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই। আমরা দিল্লিপন্থী রাজনীতি যেরকম পছন্দ করছি না, আমরা পাকিস্তানপন্থী রাজনীতি কিংবা তুরস্কপন্থী রাজনীতি কিংবা আপনার মস্কো কিংবা ওয়াশিংটনপন্থী রাজনীতি এটাও আমরা পছন্দ করছি না। আমরা বাংলাদেশপন্থী রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে চাই। বাংলাদেশের সকলেই বন্ধু, কেউ আপনার শত্রু না, কিন্তু সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে চোখে চোখ রেখে কথা বলার মতো শক্তি বাংলাদেশকে অর্জন করতে হবে। সেই শক্তিটা আমরা অর্জন করতে চাই। তারেক রহমানের যে আগমন, সেটা একটা নতুন শক্তির কিন্তু উত্থান ঘটাচ্ছে, নতুন সাহসের কিন্তু উত্থান ঘটাচ্ছে, এবং সেখানে আমরা নতুন একটা আনন্দ এবং একটা পরিবর্তনের ইঙ্গিত আমরা কিন্তু পাচ্ছি। সেই কারণে আমি বলবো যে অতীতের রাজনীতি না, আমরা তারেক রহমান বলেছেন তো, বিএনপি ক্ষমতায় যদি আসে জনগণের ভোটে, সেখানে 2/3 আসনও যদি বিএনপি পায়, এককভাবে বিএনপি সরকার গঠন করবে না। বিএনপি তো এককভাবে সরকার গঠন করতে পারে, সকলে মিলে আমরা সরকার গঠন করব। এমনকি বিরোধী দল, তাইলে কি তখন আবার একদলীয় বাকশাল হয়ে যাবে? নো, বিরোধী দল থাকবে। তফাৎটা কি থাকবে? না, কি বলে? বিরোধী দল থাকবে, কিন্তু আমরা যারা একসাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, তারা তো তাদের সাথে নির্বাচনে তো আমাদের একসাথে অংশ নিচ্ছে। একসাথে নির্বাচনে অংশগ্রহণ করছি, একসাথে আমরা সরকার গঠন করব। বিএনপি তো এককভাবে সরকার গঠন করতে পারতো, ইজিলি পারতো, পারবে হয়তো, কিন্তু যে জরিপ দেখা যাচ্ছে ইজিলি পারবে, কিন্তু তারেক রহমান কিন্তু সেই জায়গায় যেতে চান না। তিনি বলেন, সব চিন্তা কি আমার মাথায় সঠিকভাবে আসছে? দেশের সব ভাবনা, সব ভালো কি আমি একা করতে পারবো? আমার পাশের মানুষটাকে কেন আমি জিজ্ঞেস করবো না? তাকে কেন আমি কাজে লাগাবো না? এমনকি তারেক রহমানের সাথে যখন লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ ঘটেছে, তখন তাদের মধ্যে বিশদ ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে বিশদ আলোচনা হয়েছে। সেখানে তো তারেক রহমান ডক্টর ইউনূসের আগামী বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতায় আসে তার সহযোগিতা চেয়েছেন। তার সহযোগিতা, তার যে একটা বিএনপি কত আসনে জিতবে বলে আপনার মনে হয়? তার যে গুড অফিসটা আছে ডক্টর ইউনূসের, সেটাকে আমরা দেশের স্বার্থে ব্যবহার করতে চাই, বিএনপির স্বার্থে নয়। তো সে কারণে আমরা তারও সহযোগিতা চেয়েছি। এমনকি যারা এই উপদেষ্টা পরিষদে আছেন কিংবা গভর্নমেন্টের বিভিন্নভাবে সহযোগিতা করছেন দেশে এবং দেশের বাইরে, আমরা সকলের সহযোগিতা দিতে চাই। এই যে আপার হাউস জি সংসদে করা, এটা অনেকে মনে করেন যে বিএনপি থেকে যারা নমিনেশন পায় নাই তাদেরকে হয়তো আপার হাউসে দিবে। নো, একদম তারেক রহমান সাহেব এটা একদম স্পষ্টতই বলেছেন, যারা দেশ নিয়ে ভাবেন, সে লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, চলচ্চিত্র শিল্পী, বিজ্ঞানী বা কি বলে পররাষ্ট্র বিষয় বিশেষজ্ঞ, তাদের তো নির্বাচন করে আপনার মানে জনগণের সেবা করার কোনো সুযোগ নাই, তারা তো রাজনীতি করেন না। আমরা তাদেরকে আপার হাউসে নিয়ে যাব, যেটা হচ্ছে আপার হাউস কনসেপ্ট যে সমস্ত জায়গায় যেভাবে আছে। এমনকি আরো আগ বাড়িয়ে, এটা আমি এখন বলা ঠিক হবে না আমার, আপনারা আরেকটি নতুন ফর্ম দেখতে পাবেন। আমি এই মুহূর্তে আমি বলতে যাচ্ছি না, এটা আমাদের মধ্যে প্রাইমারি আলোচনা আছে। আমি আপনার কাছে আবার জি জি কি লাস্টের প্রশ্নটা? না, আমি আপনার কাছে আবার আসবো এই প্রসঙ্গে। সবুজ ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই, যেটা আপনি উত্থাপন করেছিলেন শুরুতে, যে এই প্রজন্মের যে চিন্তা, বিশেষ করে যাদের বয়স এখন 35 পর্যন্ত, যারা গত তিনটে ভোট, আমির ভোট, রাতের ভোট কিংবা ভোটারবিহীন ভোট, যেটা প্রথম যেটা 14 সালের, এই ভোটগুলোতে যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এই যে একটা প্রজন্ম, এটার বয়স কিন্তু এখন অনেক, তাদের বয়স প্রায় 35 হয়ে গেছে, তারা কিন্তু একটা সুষ্ঠু ভোট দেখেনি, এই পরিবেশ দেখেনি। তো এই প্রজন্মের বাংলাদেশকে নিয়ে, এই তরুণ প্রজন্মের বাংলাদেশকে নিয়ে এক ধরনের চিন্তাধারা, একভাবে তারা এই দেশটাকে দেখছে।
যে জনাব তারেক রহমান তো 17 বছর বাইরে ছিলেন, যতই উনি স্কাইপে কিংবা অন্যভাবে সংযুক্ত থাকুন না কেন, ফিজিক্যালি থাকা আর বাইরে থাকার মধ্যে অনেক তফাৎ আছে। দেশের মাটির গন্ধ পাওয়ার তো একটা ব্যাপার আছে, গন্ধ পাওয়া ব্যাপার আছে এবং দেশের ফিজিক্যালি মাটিতে থাকা দাঁড়িয়ে বাস্তবতা উপলব্ধি করার একটা বিষয় আছে। আছে। তো এইখানে এই নতুন প্রজন্মকে বিএনপি, আপনার একটা মূল্যায়ন, আপনি তো দূর থেকে দেখছেন, আপনি সরাসরি বিএনপির কেউ না, কিন্তু অবজার্ভ করেন যে এটা কি বিএনপি কতটুকু ধারণ করতে পেরেছে? না, আমি সেই তরুণ প্রজন্মকে বিএনপি কতটুকু ধারণ করতে পেরেছে? 17 বছর পর দেশে আসছেন, এতদিন হয়তো উনি স্কাইপিতে বা অন্যভাবে ফোনে বিভিন্নভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন বা খোঁজখবর নিয়েছেন, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ কীভাবে কি মানুষের ভাবে সেটা নিশ্চয়ই উনি চেষ্টা করেছেন, কিন্তু এতদিন তো ওনার আসার সেই সুযোগটা ছিল না। এখন তো নতুন বাস্তবতায় উনি দেশে আসছেন, দেশে আসলে উনি যখন মাতৃভূমিতে ফিরে আসবেন তখন তো উনি মাঠে এসে আরও গভীরভাবে অনুধাবন করতে পারবেন। ওনার যে রাজনৈতিক প্রজ্ঞা এর মধ্যে তৈরি হয়েছে, নির্বাচনের আগে তো খুব একটা সময়ও নেই। সময় না থাকলেও আমি মনে করি যে নির্বাচনের আগে যতটুকুই আছে এটার মধ্যেও উনি, আমি মনে হয় অনেক কিছু, আমার ধারণা ওনার অনেক ধারণা তৈরি হয়েছেও, সেগুলো একটু পরখ করে নেওয়ার ব্যাপার আছে যে এই প্রজন্মটা আসলে কি চায়। আমার ধারণা এই বর্তমান যে 4-5-6 কোটি আমরা যে পপুলেশনের কথা বলছি, এরা হচ্ছে এটা মোটা দাগে এটা প্রো বাংলাদেশি রাজনীতিতে বিশ্বাস করে, আমার ধারণা। বাংলাদেশের রাজনীতি মানে বাংলাদেশের স্বার্থের সঙ্গে যারা থাকবে, বাংলাদেশের স্বার্থকে যারা জলাঞ্জলি দিবে না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা জলাঞ্জলি দিবে তাদের পক্ষে থাকবে। এবং সেই জায়গায় তো দুর্নীতির বিরুদ্ধে, আসতেছি, সন্ত্রাসের বিরুদ্ধে, এগুলোও তারা, আমি বেসিক কথাগুলি বলছি, গণতন্ত্রের পক্ষে, তারপর মনে করেন দুর্নীতির বিরুদ্ধে, এই যে বিষয়গুলো আমার তো ধারণা তারেক রহমান সাহেব এবং ওনার যে দল সেই রাজনীতি করেন, সেই আইডিওলজিক্যাল বা ফিলোসফি তো এই রাজনীতি দর্শন তো বিএনপির মধ্যে আছে। এখন কথাটা হচ্ছে এই জায়গায় যেটা বারবার আমি বলার চেষ্টা করছি যে তারেক রহমান সাহেব নিশ্চয়ই এমন কিছু করবেন না বা করতে চাইবেন না যেটা করলে উনি এবং উনার দল অজনপ্রিয় হয়ে উঠবেন, এটা তো কেউ চায় না। এবং উনি তো নিশ্চয়ই এর মধ্যে অনেক পরিবর্তন ওনার হয়েছে এবং সেটাই উনি বাস্তবে আমার চেষ্টা প্রশ্নটা করবেন। হলো এখানেই যে উনি চান না, কিন্তু উনি এমন তৎপরতার কি উনি অনুধাবন করতে পারছেন কিনা যে কোনটা জনগণ চাচ্ছে কিংবা তরুণ প্রজন্ম কি চাচ্ছে, সেটা কি বিএনপি সেই পর্যায়ে পুরো জিনিসটা আয়ত্তে আনতে পেরেছে কিনা? আমার পয়েন্টটা হলো এখানে। না, আমার কথাটা ওই জায়গার মধ্যে যাচ্ছে। আমার ধারণা উনি অনুধাবন করতে পারছেন না, এটা আমি বিশ্বাস করতে চাই না। কারণ এটা উনি একজন পরিণত রাজনীতিবিদে পরিণত হয়েছেন, মানে উনি নিশ্চয়ই বুঝছেন। উনি এখন মনে করেন 1971 নিয়ে ওনার বক্তব্য আছে, 24 উনি তো 71কেও যখন অস্বীকার করেন না বিএনপি বা তার দল, আবার অস্বীকার করেন না বা করার প্রশ্নই ওঠে না, আবার প্রক্রিয়ার মধ্যে কেউ যায়, আমি শেষ করি উনি ফিরে আনতে না। এবং আপনার উনি 24কেও তো অস্বীকার করেন, উনি তো 24-এর কথাই বলেন। তো কাজে এইটার মধ্যে এটার মধ্যে উনি তো যে ফিরে আসছেন এটা 24-এর কারণে ফিরে আসছেন, এটাকে উনি বুঝেন না, আমরা যদি বুঝি তাহলে এটার মধ্যে যে 24-এর রূপকার যদি ওনাকে বলা হয়, আমি একটু শেষ করি, অত্যুক্তি করা হয় না। আমার কথা হচ্ছে এই যে সমন্বয় করা এবং এটার সঙ্গে যে আমাদের বিভিন্ন রকমের পপুলেশনের সেগমেন্টগুলি আছে, তো টেস্ট এবং টেম্পারামেন্টের মধ্যে ডিফারেন্স আছে, সেই জায়গায় উনি নিশ্চয় সমন্বয় করবেন। এবং এখানেই তো একটা বড় রাজনীতিবিদের সবচেয়ে বড় দক্ষতা পরিচয় দেওয়ার কথা এসে যায়। তো কাজেই আমি যেটা বলছি যে উনি শুধু যে নতুন 5-6 কোটির যে এটাই শুধু করবেন না, এর বাইরে তো আরো 13-14 কোটি লোক আছে, সবাইটাই উনি ভাববেন, আমি আশা করি সে ভাবনা আছে। সেটা তো বাস্তবে যখন উনি আরো কার্যক্রমে নিজেকে ইনভলভ হবেন তখন আমরা আরো দেখতে পাবো। এবং গণমাধ্যম তো মুক্ত গণমাধ্যম, উনিও বিশ্বাস করেন, আমরাও বিশ্বাস করি, গণমাধ্যমের তো সেই সুযোগ থাকবেই। উনি বা ওনার দল যদি কোনো ভুল করে, ওনার সরকার যদি ভুল করে, সেটা গণমাধ্যম নিশ্চয়ই দেখিয়ে দিবে। আপনার কাছে আবার আসবো প্রিন্স ভাই, আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে এই বিষয়ে যে আসলে তরুণ সমাজের ভাবনাটাকে বিএনপি কি আসলেই বুঝতে পেরেছে তারা কি চায়? আর সাথে আমি আরেকটা প্রশ্ন জুড়ে দিই, আপনি কিছুটা এর আগে বলেছেন যে তাইলে পরপর 4টা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বিএনপি সমর্থিত কিংবা বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল এই রকম পরাজয় বরণ করলো কেন? ধরেন বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, সেই নির্বাচনের সাথে আপনার বর্তমান রাজনীতির কোনো সংস্রব নাই। কি কারণে?
এই যে ধরেন তারা যারা- প্রজন্ম আমি আসছি, তরুণ প্রজন্মকে তো আসছি, রিপ্রেজেন্ট করে। আসছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেখানে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে তো অনেকগুলো- ছাত্রদলের ভালো অবস্থান আপনি ছিল। অনেকগুলো বিষয় জি। এখানে যুক্ত হয়ে যায়, যদি আলোচনা করতে যাই বিশদ আলোচনা না, করতে ঠিক হবে। আছে, এটা সেখানে আমি তরুণ ধরেন প্রজন্মের বিষয়টা আমার হলো আপনার এটাই। তরুণ প্রজন্মের যে মানে প্রতিধ্বনি, সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে হয় নাই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা একসময় ছাত্রলীগ করতেন, আমরা জানতাম ছাত্রলীগের নেতা বা কর্মী, তারা 5ই আগস্টের পর আমরা শিবির কর্মী হিসাবে বা শিবিরের নেতা হিসাবে আবির্ভূত হতে দেখেছি। তারা বিভিন্ন পদ পজিশনের থেকে তারা বিশ্ববিদ্যালয়গুলিতে অবস্থান করেছে। আর সেই সময় আমার ছাত্রদলের নেতাকর্মীরা তারা পরীক্ষা পর্যন্ত দিতে পারেনি বিশ্ববিদ্যালয়ে, তাদের শিক্ষা জীবন শেষ হয়ে গেছে। তারা ওই শাহবাগ থেকে আপনার ভিতরে ঢুকতে পারে নাই। তো এরা তো ছাত্রলীগের সাথে থেকে, সেই ছাত্রলীগের নেতাকর্মী হয়ে সেখানে আপনার দীর্ঘ 12 বছর 13 বছর সেখানে আপনার কাজ করার সুযোগ পেয়েছে, গুপ্ত রাজনীতি করেছে। সেই গুপ্ত রাজনীতির সুপ্ত প্রতিভা বিকাশ ঘটিয়েছে তারা এই নির্বাচনের মাধ্যমে। এমনকি আপনার যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে সেই যে দুর্বল যে সময়টা ছিল, সেই সময়টার মধ্যে যে তারা বেছে নিয়ে 3টা মন্ত্রণালয় এই বিশেষ গোষ্ঠী একেবারে কবজা করে রেখেছে। এখানে বিশ্ববিদ্যালয়ের আপনার ভিসি থেকে শুরু করে বিভিন্ন পোস্টিং থেকে শুরু করে এই মতাদর্শের লোকরাই কিন্তু সেখানে বসানো হয়েছে। এবং সেখানে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং, এবং সেটা প্রমাণ হয়েছে নীলক্ষেতে আপনার ছাপাখানায়। আচ্ছা, আমরা এটা বিস্তারিত আলোচনায় না যাই, আমার কাছে মাত্র 2 মিনিট সময় আছে। আমি আপনার কাছে আরো 2টা প্রশ্ন করতে চাই এই সময়ের ভিতর। যে তারেক রহমান, না এটা তো আমরা জানি, এর আগে অনেক আলোচনা হয়েছে। তারেক রহমান সাহেব যে এই সময় ফিরলেন এবং যেটাকে বলা হচ্ছে উনি দেরিতে ফিরলেন, এই দেরিতে ফেরাটা কি দলের জন্য কোনো ক্ষতির কারণ? কোনো ক্ষতি না। উনি বিদেশে থাকলেও দলের প্রত্যেকটা কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত ছিলেন। প্রত্যেকটা কর্মকাণ্ডে মানে তার কোনো কর্মকাণ্ড তার নজরের বাইরে বা তার সিদ্ধান্তের বাইরে হয়নি। এবং উনি যেখানে আসছেন, অবশ্যই ওনার দীর্ঘদিন তিনি প্রবাসে নির্বাসিত জীবনযাপন করেছেন। এর মধ্যে তার মা অসুস্থ হয়েছেন। তার মা যখনই তিনি সিদ্ধান্ত নিয়েছেন দেশে ফিরবেন, তার মাকে অসুস্থ হয়ে যাওয়ার পর ম্যাডাম খালেদা জিয়াকে আবার লন্ডনে নিয়ে যাওয়ার একটা প্রশ্ন আসলো। সে কারণে উনি আসবেন, যাবেন। ওনার তো এই যে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা, বাংলাদেশে বসে যে আন্তর্জাতিক মানের চিকিৎসা পেলেন, সেই জার্মান থেকে চিকিৎসক পাঠানো। আচ্ছা, আমরা এটা তো জানি, আমরা এটা নিয়ে আলোচনা করেছি, এই কারণে বিলম্ব হয়েছে। আমি লাস্ট একটা জিনিস, আপনার কাছে 1 মিনিট সময় আছে, আমি একটু জানতে চাচ্ছি যে নির্বাচন সামনে, তারেক রহমান সাহেব দেশে ফিরছেন, নিরাপত্তার বিষয়টা নিয়ে আপনি কিভাবে দেখেন? এটা জাস্ট 30 সেকেন্ড আপনি বললে, সবুজ ভাই 30 সেকেন্ড বলে আমরা শেষ করতে চাই। বলছি, শুধু তারেক রহমান নিজের নিরাপত্তা নিয়ে কিন্তু চিন্তিত নন, তিনি দেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত, জনগণের নিরাপত্তা নিয়ে চিন্তিত। সেই কারণে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে ওনার নিরাপত্তা নিয়ে যেন আমরা খুব বেশি মানে বাড়াবাড়ি না করি। উনি বলেছেন জনগণ কিভাবে নিরাপত্তা পাবে সেটা চিন্তা করেন, ভোটাররা কিভাবে ভোট কেন্দ্রে যাবে, উনি সেই ভোটারদেরকে ভোট কেন্দ্রে নেওয়ার যে পথ মানে নির্দেশনা, সেটা আমাদেরকে তৈরি করতে বলেছেন। সবুজ ভাই, লাস্ট এই নিরাপত্তা নিয়ে আপনি যদি 30 সেকেন্ডে একটু মন্তব্য করেন। 30 সেকেন্ডে বলা তো খুব মুশকিল। সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিরাপত্তাহীনতার এক ধরনের অবস্থা তো তৈরি হয়েছে। ওসমান হাদি হত্যা সহ বিভিন্ন, আজকেও রাতে একটা ঘটনা ঘটেছে যে বিস্ফোরণে একজন মগবাজারে মারা গেছে। হ্যাঁ, আমি শুনছি। জানি আমি নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া আছে, এই সময় তো এই ঘটনা ঘটে গেল। না, আমার কথাটা হচ্ছে নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক কিছু ঘটনা মধ্য দিয়ে মানুষ একটু উদ্বিগ্ন তো আছে, এটা তো কোনো আপনার অস্বীকার কোনো কারণ নেই। কথাটা হচ্ছে এটা তারেক রহমান সাহেবের নিরাপত্তা নিশ্চিত করা, সেটা তো অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু উনি একজন রাজনৈতিক নেতা হিসেবে, আমরা একজন সাধারণ নাগরিক, আমরা সবাই বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা বিধান করাই তো রাজনীতিবিদদের কাজ এবং সরকারের কাজ যখন যে থাকে। তো কাজেই নিরাপত্তাহীনতার প্রশ্ন যখন আসে, মানুষ যখন অনিরাপদ হয়ে যায় নানা ঘটনার মধ্য দিয়ে, তখন তো এই প্রশ্নটা আসবেই। তা আমরা চাইবো যে বর্তমান যে যারা সরকারে আছেন তারা এই ব্যাপারে আরও সচেষ্ট হবেন, এবং শুধু তারেক রহমান সাহেবের নিরাপত্তা তো বটেই, সাধারণ মানুষের নিরাপত্তা ওনাদেরকে আপনি নিশ্চিত করতে হবে, এবং ভবিষ্যতের যে সরকার আসবে ওনারাও সেই একই ব্যবস্থা করতে হবে। না হলে বাংলাদেশের মানুষের যদি নিরাপত্তা না থাকে, তাহলে তো ডেমোক্রেসি ফাংশন করবে না, কোনো কিছুই ফাংশন করে না। কাজে নিরাপত্তা তো অত্যন্ত একটা একবার একটা প্রায়োরিটি একটা বিষয়। কাজেই এটা আগামী নির্বাচনের জন্য হোক, ভবিষ্যতের ডেমোক্রেসিকে আমরা আবাকে
মানে ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য হোক, বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা অর্থনৈতিক সমৃদ্ধির পথে হাঁটানোর ব্যাপারে হোক, সব কিছুর ক্ষেত্রে, এবং মানে স্বাধীন গণমাধ্যমের কথা বলি সেটাই হোক, সব কিছুর জন্য আইনের শাসনের কথা বলি, সব কিছুর জন্য যেগুলো আমরা সবসময় বলি, এগুলো যাতে রিটোরিক হিসাবে না থাকে, রাজনীতিবিদদের মুখেও না থাকে, সরকারের যিনি পরিচালক তাদের মুখেও না থাকে, আমাদের মুখেও যাতে না থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা অতিথিদের বক্তব্য শুনলেন। শুভরাত্রি।